তার শূন্যতম সূত্র কি বলো? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি? এটা থেকে একটা কোশ্চেন আসে। এদিকে কথা কম। দুইটা বস্তু যদি তাপীয় মানে সাম্যাবস্থায় থাকে তাহলে তৃতীয় বস্তুটা, একটা বস্তু দুইটা বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকলে এই বস্তু দুইটাও কি তাপীয় সাম্যাবস্থায় থাকবে। দুইটা বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে প্রথমস্থ বস্তু দুটিও কি থাকবে? তাপীয় সাম্যাবস্থায় থাকবে। বুঝছো? আচ্ছা, এখান থেকে আমরা তাপমাত্রার বিভিন্ন স্কেলের সম্পর্কটা কি? C/5 F-32/9 K/5। এটুকু দরকার নাই। ইকুয়াল টু কত? K/5। আর পরিবর্তন হইলে del C/5 equal to del F/9 is equal to, এটুকু দরকার নাই, ঠিক আছে? এটুকু দরকার নাই, del K/5। আচ্ছা, পরিবর্তন সেলসিয়াস আর কেলভিনের সম্পর্ক কি? কেলভিন is equal to C plus 273, ঠিক আছে? সেলসিয়াস আর কেলভিন কখনোই সমান পাঠ দেয় না, কখনোই দিবে না, সর্বদাই পার্থক্য 273। সেলসিয়াস আর ফারেনহাইট কত তাপমাত্রায় সমান পাঠ দেয়? আর কেলভিন আর ফারেনহাইট 574 সামথিং। আচ্ছা, এখন দেখো পরিবর্তন যদি বলে তাহলে সেলসিয়াসের পরিবর্তন সমান কেলভিনের পরিবর্তন। তাপমাত্রা ওই যে গ্লেসিয়ারের যে সূত্রটা ওখানে ছাড়া আর কোথাও ডিগ্রিতে বসানো যাবে না, সব জায়গাতে কেলভিনে। বাট এই পরিবর্তন হলে সেলসিয়াস যে কেলভিন পাই। আচ্ছা, এখন ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে কি হবে? C বাই কত 100 না, C - 0 বাই 100 - 0 না, এটা ইকুয়াল টু কত? F - 32/9 9 লেখা যাবে না, 212 - 32 অথবা 180 ইকুয়াল টু K - 273 ডিভাইড বাই 373 - 273। এইটা ইকুয়াল কি হবে? S - M ডিভাইড বাই B - M। এটা কিন্তু এই যে C/5 করা যাবে না, কারণ আগেরটা আমরা সবগুলো 20 দ্বারা ভাগ দিয়ে দিছিলাম, বাট এখন এইটা আছে, তাহলে ভাগ দিতে পারবা? তাহলে এইটা সমানই লেখা যায় S - M ডিভাইড বাই B - M। S টা কি? ত্রুটিপূর্ণ থার্মোমিটারের তাপমাত্রা, M টা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু, আর B হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু, ঠিক আছে? আর এটা হচ্ছে এক স্থির পদ্ধতি, x ডিভাইড বাই x টি আর 273.16 273.16 কেলভিন। এটাকে কি তাপমাত্রা বলে? পরম শূন্য তাপমাত্রা বলে। এটা ত্রোধ বিন্দুর তাপমাত্রা, ত্রোধ বিন্দুর তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা কত বলো তো? 0 কেলভিন অথবা -273 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পাঠের 3 গুণ? পারবা করতে? ফারেনহাইট আর কেলভিনের সম্পর্ক যেমন, কেন এক ধরবা? ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা, এটা এক ধরতাম যদি সেম বলতো, মাত্র সেম বলে নাই। আর তাহলে এক ধরতে পারো, অথবা F সমান 3C এইভাবে লিখতে পারো, ইচ্ছা তোমার। তাহলে F - 32/9 ইকুয়াল টু সেলসিয়াসে বলছে, সেন্টিগ্রেড স্কেল মানে সেলসিয়াস, তাহলে C/5। এখন কি বলছে? ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পাঠের 3 গুণ। তাহলে F সমান কত লেখা যায়? সরি, C সমান 3F লেখা যায় না? সেন্টিগ্রেড স্কেলের 3 গুণ, ঠিক আছে না? ভুল লিখছি? F টাকে আচ্ছা আমরা ধরি x, কি ধরলাম? ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পাঠের 3 গুণ। আচ্ছা, C কে x লিখো, C কে x লিখো, তাহলে এটা কত? 3x - 32/9 ইকুয়াল টু x/5। এটা আর গুণ করতে হবে, তাহলে কত হয়? 15x - 5 32 কত? 180, ঠিক আছে? নাকি 160? সরি 160, 5 দুগুণে শূন্য, হ্যাঁ 160 ইকুয়াল টু 9x, ঠিক আছে? তাহলে 15 থেকে 9x বাদ দিলে 6, 160। তাহলে x সমান কত?
মান চেঞ্জ হয়েছে না? তাহলে কই ভুল করলাম? ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পাঠের 3 গুণ। ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা এটাই না? f is equal to 3, এটাই তো আমি লিখছিলাম ফার্স্টে। f is equal to 3c, এটাই লিখছে না? তো ঠিকই তো আছে। ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পাঠের 3 গুণ। আনসারটা ভুল আছে কি না? ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পাঠের 3 গুণ। তাহলে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পাঠের 3 গুণ। ওটা 3c ধরলে মিলতেছে না, তাহলে এই অপশনটা ভুল আছে। আচ্ছা, এটা আনসারটা ভুল আছে, ঠিক আছে। আচ্ছা, এটা ভুল আছে, আমি দেখব মনে করি। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার সাধারণ বায়ুচাপে গলিত বরফে 4 ডিগ্রি সেলসিয়াস এবং শুষ্ক বাষ্পে এত ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়। থার্মোমিটারটি এত ডিগ্রি সেলসিয়াস পাঠ দিলে প্রকৃত পাঠ কত? ত্রুটিপূর্ণটা না এটা? ত্রুটিপূর্ণ কার সাথে দেখো তো এটা, মানে এই অপশনগুলো কিসে দেওয়া আছে? সেলসিয়াসে না? তাহলে সেলসিয়াসের সূত্রটা কি বলো? C/5 লেখা যাবে, একটু আগে বললাম 100 is equal to S minus M। ত্রুটিপূর্ণ তাপমাত্রা কত দিছে? 51 ডিগ্রি সেলসিয়াস। S minus M নিম্ন কত? 4 ডিভাইড বাই 98 minus 4। তাহলে সিটাই বের করতে হবে। এটা কত? 51 থেকে 4 বাদ 47 ডিভাইড বাই 94 না ইনটু 100। তাহলে কত আসে এটা? যদি 2 দিয়ে কাটি তাহলে এটা হচ্ছে 47 ইনটু 50 ডিভাইড বাই 94 কে অপশন গুলো দেখছো 49 আছে। যদি ওইটা হইতো তাহলে এভাবে করা যেত, ঠিক আছে। তাহলে 94 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 50। বুঝছো? যদি ওইটা আমার এই অপশনগুলো এত ক্লোজ না থাকতো তাহলে ওইভাবে করা যেত। আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র dq সমান কি বলো? du প্লাস dw। duটা কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, dw কৃত কাজ, dq হচ্ছে টোটাল গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ। কিসের ক্ষেত্রে বলো তো du কত? সমষ্ণ প্রক্রিয়ায় 0, du 0। আর সম আয়তন প্রক্রিয়ায় dw কত? dw সম আয়তন প্রক্রিয়ায় 0। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় dq 0, ঠিক আছে। আচ্ছা, নির্দিষ্ট উচ্চতাতে আছে এই যে বরফ পড়ে গেলে এই বিভব শক্তিটাই কি ওকে গলাইতে যে শক্তি বা তাপ উৎপন্ন হয়েছে সেটাতে কনভার্ট হয়। দেখো, যখন গৃহীত বা বর্জিত তাপের দুইটা ফর্মুলা, যখন অবস্থা চেঞ্জ হয় তখন একটা, আর যখন অবস্থা চেঞ্জ হয় না তখন একটা। তো যখন অবস্থা চেঞ্জ হয় তখন তাপমাত্রা কি? অবস্থা চেঞ্জ হলে তাপমাত্রা স্থির। যেমন 0 বরফ 0 পানিতে আসে আগে। তাহলে ধরো -10 বরফ 0 বরফে আসছে, কি চেঞ্জ হচ্ছে বলো তো? তাপমাত্রা যখন চেঞ্জ হচ্ছে তখন দেখো তো বরফ বরফই আছে না, তখন অবস্থা চেঞ্জ হয় না। এই ক্ষেত্রে সূত্র কি? ms ডেল থিটা। আর যখন হচ্ছে 0 বরফ 0 পানি,
দেখো তো অবস্থা চেঞ্জ হচ্ছে না, এই জন্য তাপমাত্রা কনস্ট্যান্ট। তখন এইচ সমান কি এম এল এফ, আর একটা হচ্ছে এম এল ভি। এল এফ এর মান কত 10⁶ অথবা 3,36,000, আর এল এফ এর মান 22,68,000। আর এই এসটা কি আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ কত 4200, বরফ 2100, আর বাষ্প 2000। একটি তাপগতীয় সিস্টেমকে দুইটি ভিন্ন পথে এ অবস্থা থেকে বি অবস্থায় নেওয়া হয়। এই দুইটি পথে তাপ শোষণ এবং সিস্টেম কর্তৃক কৃত কাজ যথাক্রমে Q1 Q2 এবং W1 W2। এই প্রক্রিয়ার জন্য কোনটি সঠিক? কি হবে বলো? এ অবস্থান হতে কই নিয়ে গেছে বি অবস্থানে। ধরো এটা এ আর এটা হচ্ছে বি, তো একটা মনে করো যে আমরা এইভাবে ঘুরতে ঘুরতে এখানে আসলাম, আর একটা মনে করো যে এইভাবে ঘুরতে ঘুরতে এখানে আসলাম, ধরো এইভাবে গেছি, ঠিক আছে। কিন্তু দুইটারই দেখো তো ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট সেম না? ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট সেম হলে একটা জিনিস কনস্ট্যান্ট থাকে, কোনটা মানে সেম হয়, কোনটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সেম থাকে। তাহলে দুইটারই কি ডিইউ সেম। তাহলে প্রথম পথের জন্য ডিইউ1 সমান ডিইউ2 লেখা যায় না? লেখা যায়। এখন ডিইউ মানে এখানে তো জাস্ট ডব্লিউ রাখছে, তাহলে ইউ সমান ইউ1 সমান ইউ2 লেখো, ঠিক আছে। ডি না লিখে জাস্ট ইউ1 সমান ইউ2। এখন আমরা কিউ সমান কি জানি ইউ প্লাস ডব্লিউ না? তাহলে ইউ সমান কত কিউ মাইনাস ডব্লিউ। তাহলে এটার জন্য কত হবে Q1 minus W1 equal to Q2 minus কই ঘন, ঠিক আছে। এই টাইপ ম্যাথ একাডেমিকে করছিলাম না, যে অভ্যন্তরীণ শক্তিটা চেঞ্জ থাকে, আর এরকম গ্রাফ ছিল, এখান থেকে এখানে নিয়ে যেতে কৃত কাজ তুলনা করো, এটাই ছিল। আচ্ছা, এইগুলো একটু মনে রাখতে হবে। এক পারমাণবিক গ্যাসের জন্য গামা কত, বহুপারমাণবিক, দ্বিপারমাণবিক, বহুপারমাণবিক, আর যদি আদর্শ গ্যাস হয় 1.4, কোনো কিছু বলা না থাকলে 1.4, ঠিক আছে। আর সিপি সমান কি গামা আর ডিভাইড বাই গামা মাইনাস 1, সিপি সমান আর ডিভাইড বাই গামা মাইনাস 1, এই দুটার অনুপাত কত গামা। সিপি সমান সিবি প্লাস আর, ঠিক আছে। আর এখান থেকে এই যে দেখো সিবি সমান কত f/2 ইনটু আর, আর সিপি সমান f/2 প্লাস 1 ইনটু আর, তাহলে গামা সমান 1 প্লাস 2/f। এক পারমাণবিক গ্যাসের জন্য f কত, f কি স্বাধীনতার মাত্রা কত 3, দ্বিপারমাণবিক 5, আর বহুপারমাণবিক 6। আচ্ছা, এখান থেকে এই জিনিসটা দেখো, এটা হচ্ছে মিশ্রণ, দুটি ভিন্ন গ্যাসের মিশ্রণের ক্ষেত্রে, দুইটি ভিন্ন গ্যাসের মিশ্রণের ক্ষেত্রে তখন সিবি সমান এটা দিয়ে, এই যে লাস্ট ইয়ারে মেবি তোমার ঢাকা ইউনিভার্সিটি রিটেনে আসছিল, এটা দিয়ে করছেন এটা N1 CV1 plus N2 CV2 ডিভাইড বাই N1 plus N2। এখান থেকে কি বের করব, সিবি বের করব, মানে দুইটা ভিন্ন গ্যাস, তাহলে দুইটা ভিন্ন সিবির ওখান থেকে একটা সিবি বের করব, মানে তুল্য বের করার মতো। আর সিপি সমান কি N1 CP1 plus N2 CP2 ডিভাইড বাই N1 plus N2। বের করার পর গামা সমান কি হবে N1 CP1 plus N2 CP2 ডিভাইড বাই N1 CP1 plus N2 CP2। গামা মানে কি দেখো তো সিপি বাই সিবি, এটাও দেখো সেই সিপি বাই সিবি, বাট একটা 1 একটা 2 রাখবো, ঠিক আছে। আগে সিবি আর সিপি আর সিবি বের করে নিবা তারপর, ঠিক আছে। আচ্ছা, আর জাস্ট বের করলে জাস্ট ওই দুটো ভাগ করে দিলে হবে, আর যদি একবারে লিখতে চাও তাহলে এটা, ঠিক আছে। এই যে এই দুটো থেকে আমরা তাহলে গামা সমান কি লিখতে পারবো সিপি বাই সিবি। বলো তো সিপি বড় নাকি সিবি বড়? সিপি বড়। একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপি বাই সিবি সমান x হলে নিচের কোন সম্পর্কটি ওই গ্যাসের এক মোলের জন্য সঠিক? সিবি সমান কি সিপি, আচ্ছা সিবি সমান কি জানি আর বাই গামা মাইনাস 1, আর গামার মানে x, এটা না গামা, তাহলে গামার মান x, তাহলে r বাই x মাইনাস 1। তাহলে সিবি সমান r ডিভাইড বাই x মাইনাস 1, কোনটা আছে এটা। সমষ্ণ সমচাপ সমায়তন রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি হবে? সমায়তন প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন কত? এদিকে সমায়তন প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন 0, তাহলে কৃত কাজ কত? কৃত কাজ 0, পি ডিভি না, কৃত কাজ ডব্লিউ সমান কি পি
ডিভি। আয়তনের পরিবর্তন 0, কারণ আয়তন সেম থাকে। তাহলে এর গ্রাফটা কেমন হবে? আয়তন কনস্ট্যান্ট যেদিকে যাও, ঠিক আছে। আচ্ছা, এরপর সমচাপ প্রক্রিয়ায় এনসিপিডিটি লেখা যায়, এনসিপিডিটি। আর হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কি 0 হয় বললাম? ডিইউ 0 অথবা ডিটি 0, ঠিক আছে। আচ্ছা, এগুলো সমষ্ণ প্রক্রিয়াটা হচ্ছে বয়েলের সূত্রগুলো মেনে চলে, বাট রুদ্ধতাপে ওটা মানবে না। এটার ক্ষেত্রে কি যে গামার ফরমেশনটা আসবে, ঠিক আছে। একটি গাড়ি চলতে থাকলে তার টায়ারের ভিতর কিছু তাপগতীয় প্রক্রিয়া চলে, এই প্রক্রিয়াটাই কি বলো? ধ্রুব আয়তন প্রক্রিয়া। যদি না, আমি বলি এখন যদি টায়ারটা ফেটে যায় তখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কারণ ফেটে যায় মানে কি হঠাৎ প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে একটা হঠাৎ প্রক্রিয়া, ঠিক আছে। এত চাপে একটি গ্যাসের আয়তন 5 লিটার থেকে কমিয়ে 3 লিটার করা হয়, গ্যাসটির উপর কত কিলোজুল কাজ করা হয়? পিডিবি পারবো না করতে? সমষ্ণ প্রক্রিয়ায় 1 গ্রাম মোল কোন গ্যাস এত ডিগ্রি সেলসিয়াস এর আয়তন দ্বিগুণ হওয়া পর্যন্ত প্রসারিত করা হয়, এক্ষেত্রে মোট কৃত কাজ। সম্পর্ক দিয়ে করতে হবে, পারবা করতে? স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ গ্যাসকে হঠাৎ সংকুচিত করে আয়তনে 1/4 করা হলো, তাপমাত্রা কত গুণ বৃদ্ধি পাবে? কি প্রক্রিয়া? হঠাৎ। তাইলে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কার কার সম্পর্ক চাইছে? তাপমাত্রা, চাপ, তাপমাত্রার স্বাভাবিক তাপমাত্রা ও চাপে গ্যাস হঠাৎ সংকুচিত আয়তন। আচ্ছা, তাপমাত্রার আয়তনের সম্পর্ক কি? v to the power gamma minus 1 equal constant, তাহলে T1 V1 T2 V2 power gamma minus 1। তাহলে এখন আমার বের করতে হবে কি তাপমাত্রা কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে T2 বাই T1 সমান কত? V1 বাই V2 পাওয়ার গামা মাইনাস 1। গামা মাইনাস 1 এর মান বসায় দাও। গামা কত? কিছু বলা নাই মানে 1.4। 1.4 মাইনাস 1 এখন 0.4, তাহলে 0.4 এটা কিভাবে ক্যালকুলেট করব? আচ্ছা, V1 কত? আয়তনের 1/4 করা হয়েছে, আয়তনের 1/4, তাহলে V1 আর এটা হচ্ছে 1/4 V1 পাওয়ার 0.4 না। এখন বলো কি হয়, মানে 4 টু দি পাওয়ার 0.4, 4 পাওয়ার 0.4, 4 এর 4 এইটা তো তাহলে নতুন একটা সূত্র, ঠিকই আছে। এটা কি করব বলো? তাহলে এমন আসলে আমরা, এটা অবশ্য ফার্স্টে আসছিল, এটা ক্যালকুলেটর দেয়। আচ্ছা, 0.4 যদি আসে এটাকে লিখবা 0.5। 0.5 মানে কত? রুট। তাহলে 4 কে রুট করলে অলমোস্ট 2, তাহলে 2 এর চেয়ে একটু কম, 2 এর চেয়ে একটু কম। তাহলে এইভাবে করব, দেখবা যে এই গামার মানগুলো যখন দিবে এইভাবেই দিবে। 0.4 মানে জেনারেলি এই 1.4 থাকবে -1, তাহলে 0.4 এটাকে কি ধরবো? 0.5, তাহলে ওটাকে রুট করে এইভাবে করব, ঠিক আছে। স্বাভাবিক তাপমাত্রার চাপে আদর এক রুদ্ধতাপে সংকুচিত করে আয়তন 1/8 করা হলো, চূড়ান্ত চাপ কত হবে? পারবা করতে? কি হবে বলো তো? আয়তন আর চাপের সম্পর্ক কি? P V to the power gamma is equal to, তাহলে P1 V1 power gamma equal to P2 V2 power gamma। পারবা? গামার হিসাব কেমনে করবা? তাহলে আমরা 0.4 এর নয় 0.5 লিখলাম, 1.4 রেখে লিখবো। আচ্ছা দেখো, আয়তন 1/8 করা হয় না,
সংকুচিত করে আয়তন 1/8 করা হয় চূড়ান্ত চাপ, তাহলে P2/P1 সমান V1 বাই V2 তার গামা, তাহলে 1/8 মানে 8 পাওয়ার গামা 1.4। আচ্ছা তাহলে কি হবে বলো, 1.67 আছে। আচ্ছা তাহলে যদি এটা a স্কয়ার হইতো তাহলে কত হইতো, a স্কয়ার হইলে হইতো 64। আচ্ছা তাহলে আচ্ছা এটা কেমন লেখা যায়, 8 পাওয়ার 1 প্লাস 8 পাওয়ার সরি a ইনটু 8 পাওয়ার 0.67 লেখা যায়। এটার মান কত 8, এটার মান কত 8 এর রুট, 8 এর রুট মানে কত 2, তাহলে 16 মানে মোটামুটি হচ্ছে এই যে 32 এর কাছাকাছি, বাট এইগুলো এত ক্লোজ এগুলো আসলে এটা দিয়ে করা পসিবল। ঠিক আছে, বাট যদি আমার এত ক্লোজ না থাকে তখন আমি করতে পারবো। ঠিক আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, মেবি গোপালগঞ্জ। গোপালগঞ্জে তো নাম হয়তো চেঞ্জ করতে দিবে না। কোনটি সত্য বলো, আয়তনের সাথে পি এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তাহলে আয়তন যত বেশি তখন আমার চাপ কত, দেখো এই পয়েন্টটা আয়তন, চাপ দেখো এটার এখানে বেশি, এটা দেখো এমন না, এদিক দিয়ে দিলে তাহলে তাপমাত্রার সাথে সম্পর্ক দেখো। আচ্ছা তাপমাত্রা দিয়ে দেখো তাপমাত্রার সাথে পি এর সম্পর্ক কি, তাপমাত্রা বাড়লে চাপ কি হবে, তাপমাত্রা বাড়লে চাপ বাড়ে। তাহলে এইদিকে দেখো তো এটা বাড়তেছে না, তাহলে P3 বড় P1 ছোট, P1 ইজ গ্রেট। আচ্ছা P1 বড়, তাপমাত্রা বাড়লে চাপ, আচ্ছা সরি এটা তো পি এর গ্রাফ, পি এর হিসাব বাদ দাও, টি এর সাথে ভি এর সম্পর্ক কি, আচ্ছা তাহলে এখানে যদি টি ধরো 10 কেলভিন হয় তখন এটার আয়তন ধরো এটা, তাহলে এটা V1, টি বাড়লে দেখো ভি কি হচ্ছে, ভি বাড়তেছে না। আচ্ছা তাহলে ভি এর সাথে পি এর আবার সম্পর্ক কি, ভি এর সাথে পি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে ওই ভি এর সাথে পি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, ওই অনুযায়ী কোনটা বড় হবে, তাহলে আমার P1 টা বড় হবে। ঠিক আছে, টেম্পারেচার স্টেট। আচ্ছা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এগুলো জানি না, কি বলতো সবার মূল কথা কি ছিল, সম্পূর্ণরূপে বা পুরোপুরি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা সম্ভব নয়। তাহলে এই দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই, এনট্রপি পাই, কি পাই এনট্রপি, বিশৃঙ্খলা পাই। তাহলে তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বিত সমীকরণ কোনটি, দেখো এর দ্বিতীয় সূত্র আগে যাই, দ্বিতীয় সূত্র কোনটা, দ্বিতীয় সূত্র থেকে এনট্রপি পাই ds is equal to dq by t। আচ্ছা এটা থেকে আরো অনেকগুলো সূত্র বা একটু লিখে দিই, তাপমাত্রা চেঞ্জ হলে কি পাই, ms ln t2 by t1, আবার হচ্ছে তোমার এই dq সমান কি ml v লেখা যায় বাই t লেখা যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে এতটুকু বাইরে থাকুক, ds equal to dq by t, তাহলে ds সমান dq মানে কি, এই t টাকে ds এর সাথে গুণ দাও, dq সমান কি du plus dw, এটা আবার প্রথম সূত্র থেকে আসছে না, এই জন্য দুইটা সমন্বিত সূত্র এটা, t ds is equal to du plus pdv, এই dw মানে আবার pdv না। ঠিক আছে, তাপগতীয় ইঞ্জিন কি হবে, এটা is equal to 1 minus q2 by q1 into 100%। ঠিক আছে, আচ্ছা কার্নো ইঞ্জিন এটা যদি প্রত্যাবর্তী হয় বা প্রত্যাগামী হয় কি লিখতে পারবো, q2 by q1 সমান t2 by t1। আচ্ছা
গৃহীত তাপ বা বর্জিত তাপ যথাক্রমে এত হলে তাপীয় ইঞ্জিনের দক্ষতা কত? 1 মাইনাস এটা বর্জিত ডিভাইড বাই গৃহীত, তাহলে 1 মাইনাস H2 বাই H1 ইনটু 100%, পার্সেন্ট নাই তাহলে পার্সেন্ট ছাড়াই লিখবো। কখন কার্নো ইঞ্জিনের দক্ষতা 100% হবে? কখন 100%? 100% মানে কি, কোনো তাপ ছাড়বে না, পুরোটাই কাজে কনভার্ট করবে, তাহলে বর্জিত তাপ 0। তাহলে 100% এটা ম্যাথমেটিক্যালি হয়, বাস্তবে সম্ভব না। তাহলে কত হবে? 0 কেলভিন, ঠিক আছে। T1 T2, আচ্ছা T1 ইকুয়াল টু T2 হলে দক্ষতা কত হবে? T1 ইকুয়াল টু T2 হলে 0 দক্ষতা, মানে কোনো কাজই করতে পারবে না, পুরাটাই ও ছেড়ে দিবে। একটি ইঞ্জিন এত জুল তাপ গ্রহণ ও এত জুল তাপ বর্জন করলে ইঞ্জিনের দক্ষতা কত? পারবো না এটা, 1 মাইনাস Q2 বাই Q1 ইনটু 100%, শেষ। আর একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আচ্ছা এখানে আবার আসছে, রেফ্রিজারেটরের জন্য কি হবে? কৃত গ্যাস সমান, এটা একটু উল্টা ভাবে মনে রাখবা। দেখো এটা আমি একটু করে দিই। মনে করো এটা ফ্রিজ বা রেফ্রিজারেটর যাই বলো, এটার ভিতরে ধরো একটা আপেল আছে, ঠিক আছে। আচ্ছা আম, আপেল, কুমড়া যা হয় একটা কিছু একটা হবে, ঠিক আছে। এখন আমাদের টার্গেট কি, এই জিনিসটাকে যাতে না পচে, তাহলে না পচতে গেলে এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করলে কি হয়? ব্যাকটেরিয়ার প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে এটাকে ঠান্ডা করতে গেলে কি করতে হবে? ওর ভিতরে তাপ আছে না, ওই তাপটাকে তোমাকে বাইরে বের করে দিতে হবে। তাহলে এর ভিতরে ধরলাম Q2 পরিমাণ তাপ ছিল, কত? তুমি যদি এই জাস্ট Q2 তাপটা বাইরে বের করে দাও, তুমি কিন্তু তোমার কাজ শেষ। তাহলে ওইটা বের কি নিজে নিজে হবে? কাজ করতে হবে, W পরিমাণ কাজ করলাম। এখন এই কাজের ফলে W পরিমাণ তাপ উৎপন্ন হবে, এই তাপ কি ফ্রিজে রেখে দিবা? তাহলে তো ফ্রিজ বাস্ট হয়ে যাবে, তাহলে এই W-টাকেও বাইরে বের করতে হবে। তাহলে এই W-টাকেও বাইরে বের করতে হবে, এই দুইটা মিলে যেটা বাইর করলাম এটাকে বললাম Q1, এটাকে বললাম Q1। তাহলে এই ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স বা কে দ্বারা প্রকাশ করা হয়, কি হবে? এটা সমান কি? প্রাপ্ত ডিভাইড বাই প্রদত্ত। প্রাপ্তটা কি বলো তো? অনলি Q2। প্রাপ্ত, তোমার টার্গেট কি ছিল? এই Q2টাই বের করা, তাহলে Q2। আর প্রদত্ত কত? প্রদত্ত কত? প্রদত্ত কত? Q1 প্রদত্ত, প্রদত্ত এই W-টাই। এই চ্যাপ্টারে আমি পড়াইছিলাম, তাহলে এগুলো পড়ানোর কথাই তো। তাহলে Q2 ডিভাইড বাই W, তাহলে Q2 আর W মানে কি? W মানে কি দেখো তো, এখান থেকে Q1 সমান কি? Q2 প্লাস W, তাহলে W সমান Q1 মাইনাস Q2, তাহলে Q2 ডিভাইড বাই Q1 মাইনাস Q2। এটা কি আর ভাগ করা যাবে আগেরটার মতো? আচ্ছা এদিকে দেখো, এটাকে কি আর 1 বাই করা যাবে? এটাকে আর 1 বাই করা যাবে? 1 মাইনাস Q2 বাই Q1 এমন বানানো যাবে? এটা যাবে না কিন্তু। তাহলে ওইটার এটা আলাদা ভাবে মনে রাখবা। এখানে Qটা কি? ওই বস্তুর তাপ বা তাপমাত্রা যাই বলো, ঠিক আছে। আর T দ্বারা কনভার্ট করলে কি হবে? T2 ডিভাইড বাই T1 মাইনাস T2, পারবো? আচ্ছা একটি রেফ্রিজারেটর শীতল তাপাধার থেকে এত জুল তাপ গ্রহণ করে উষ্ণ তাপাধারে, এই তো আমরা শেষের দিকে, এত জুল তাপ শক্তি বর্জন করে, এই শেষের দিকে 2-3টা আছে, তাপ শক্তি বর্জন করে, রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ কত হবে? আচ্ছা বলো, কার্য সম্পাদন সহগ কত হবে বলো? Q2 কত? তাহলে Q2 হচ্ছে তাপাধারে এত, এটা যেটা টোটালটা বর্জন করে এটা কি? এটা হচ্ছে Q1। আর Q2 হচ্ছে এই যে তাপাধার থেকে যেটা নেয় ছোটটা, 450 ডিভাইড বাই 600 মাইনাস 450, ছোটটা ডিভাইড বাই বড়টা মাইনাস ছোটটা করবা, শেষ। এন্ট্রপির এগুলা জানি, এই তো লাস্টে চলে আসছে এটা।
এত কেজি পানির তাপমাত্রা 0 থেকে এত পর্যন্ত বৃদ্ধি করলে এন্ট্রপির পরিবর্তন কত হবে পারবো না? ms ln T2/T1। আচ্ছা লাস্ট ম্যাথ দেখো, এই যে এটা, এই যে লাস্ট, এত তাপমাত্রার এত কেজি বরফকে এত তাপমাত্রার পানিতে রূপান্তর করা হলে এন্ট্রপির পরিবর্তন কত হবে? এখানে কয়টা জিনিস হবে? দুইটা না? এখানে দুইটা হবে, দেখো 0 তাপমাত্রার এত বরফকে 0 তাপমাত্রার পানিতে রূপান্তর করা হবে। না, এটা 0 পানিতে একটাই তো, তাহলে কি হবে? m LF/T। শেষ। m LF/T না, এটাই ঠিক আছে। আচ্ছা তাহলে এটাই। আচ্ছা তোমাদের কোশ্চেনটা হচ্ছে আমি